প্রায় একথা আমরা বলতে শুনে থাকি, বয়স একটি সংখ্যা মাত্র। মনের দিক থেকে যদি তরুণ থাকতে পারেন তাহলে বয়স কোনো ব্যাপার নয়। কথাটি অনেকাংশেই ঠিক। আবার চাইলেও আমরা সবসময় আমাদের বুড়িয়ে যাওয়াকে ঠেকাতে পারি না। কালের পরিক্রমায় বয়স বাড়ে, পরিবর্তন হয় আশেপাশের। টকবকে তরুণও একসময় প্রবীণ হন। মনের তারুণ্য যখন একটু একটু করে ক্ষয় হতে থাকে, তখনই দেখা দেয় বার্ধক্য। বাড়তে থাকে বিষণ্ণতা সহ মনের নানা সমস্যা। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় নিঃসঙ্গ বার্ধক্য। বুঝতেই পারছেন এটি অত্যন্ত একটি সেন্সিটিভ বিষয়। আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশের বিশিষ্ট অভিনয় শিল্পী, আবৃত্তি শিল্পী, লেখক জয়ন্ত চট্টোপাধ্যায়। আমাদের সাথে আরও আছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী, বীর মুক্তিযোদ্ধা শাহীন সামাদ। আমাদের সাথে আরও আছেন লেখক ও শিক্ষক মাহবুবা ফারুক। আমাদের সাথে আছেন মোহাম্মদ গোলাম রাব্বানী, সাবেক ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। বর্তমানে তিনি প্রবীণ নিবাসে অবস্থানরত। আর আমাদের সাথে বরাবর মতো আছেন মানসিক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসক ডক্টর মোহিত কামাল, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত সাবেক পরিচালক, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। প্রথমে আমরা জয়ন্ত চট্টোপাধ্যায় আপনার কাছে আসছি। কাজ তো অনেক করছেন এবং এখনও করছেন, সে বিষয়ে যাব, আপনি সেটা নিজের মুখে বলবেন। তো এই যে এখন কাজ করছেন বা কমিয়ে দিয়েছেন, কেমন লাগছে আপনার কাছে? আগে আমি প্রচুর কাজ করেছি, বয়স একটা ব্যাপার। এখন কাজ কমিয়ে দিয়েছি দুটি কারণে। একটি কারণ হচ্ছে আমি যে মাধ্যমগুলোতে কাজ করেছি পর্যন্ত, মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র মাধ্যম এবং বেতার মাধ্যমে, তা এখন আগের থেকে আমার মনে হয় যে কাজগুলো করেছি সেই কাজের মান কিন্তু কিছুটা কমে গেছে। এটাও একটা কারণ। আরেকটি কারণ তো বয়সজনিত কারণে এখন তো 7 তলায় দৌড়ে উঠতে পারি না, এখন 3 তলায় ওঠার পর একটু বিশ্রাম নিতে হয়। সেটাও একটা কারণ, কিন্তু সে কারণটা মুখ্য নয় আমার কাছে। কারণ আমি নিজে মনে করি না যে আমি অনেক বয়স্ক। আমি এখন আমার মানসিক বয়স কিন্তু 30-এর কোঠায় আছে। আমাদের নিঃসঙ্গতার অনুভূতিটা আসে কিন্তু আমাদের যে জেনারেশন গ্যাপ বলে একটা জিনিস আছে, আমাদের পরবর্তী প্রজন্মের সঙ্গে আমাদের একটা দূরত্ব তৈরি হয়ে যায় এমনিতেই। এই দূরত্বটা যদি কমিয়ে আনা যায় সব থেকে ভালো হয়। সময় কিভাবে কাটান স্যার? আমি সময় কাটাই, কিছু কাজ করি, সেটা খুব নির্বাচিত। আমার যেগুলো পছন্দ হয়, কিছু ভালো চলচ্চিত্রে কাজ করি। আর এমনিতেই তো গলাবাজি করার একটু অভ্যেস আছে, মানে একটু আবৃত্তি করি। এবং আমি একটা বড় সংগঠনের দায়িত্বে আছি, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ, তার আহ্বায়ক হিসেবে আছি। সুতরাং সারা বাংলাদেশের সঙ্গে আমার যোগাযোগ রাখতে হয়। লেখালেখিটা কখন? আর লেখালেখি করি হচ্ছে আমার সময় কাটানোর জন্যে। আমি এইটা বেছে নিয়েছি আজ থেকে 12, 13, 14 বছর আগে, এবং আমি এর মধ্যে বেশ কিছু বই লিখে ফেলেছি, প্রকাশিতও হয়েছে। লেখালেখি কিন্তু সময় কাটানোর জন্য খুব ভালো। আর আমার আরেকটি বিষয় আছে, আমি নিজেকে কোনো নিঃসঙ্গ মনে করি না, করতে চাই না, যার জন্য আমি এখনো পর্যন্ত ভালো আছি। সেটা হচ্ছে আমি খুব ক্রীড়া ভক্ত। আচ্ছা, পৃথিবীর যে প্রান্তেই ক্রিকেট হোক না কেন, আমাকে পাবেন তাদের সঙ্গে। শাহীন সামাদ, আপনার কাছে আসছি। হ্যাঁ, বলো। সেই মুক্তির গান থেকে আপনার পথ চলা, হ্যাঁ, জীবনের অনেকগুলো ধাপ পেরিয়ে এসেছেন এবং চারপাশে অনেক কিছু দেখেছেন, নিঃসঙ্গ মানুষকে দেখেছেন। হয়তো আপনি নিঃসঙ্গ না, কিন্তু এমনকি কাউকে কাছ থেকে দেখেছেন যারা নিঃসঙ্গতায় ভোগেন? হ্যাঁ, দেখেছি। আমার বন্ধুরাই আছে, অনেক কাছের বন্ধুরা যারা নিঃসঙ্গতায় ভুগে। কিন্তু আমি তাদের অ্যাডভাইস করি যে আসলে বি পজিটিভ, সবসময় পজিটিভ থাকতে হয়। আর নিজেকে নানা কাজে ব্যস্ত রাখতে হয়। যেমন আমি থাকি, আমি তো কোনো দিন আমি নিঃসঙ্গ বোধ করি নাই। হ্যাঁ, কারণ আমার ব্যস্ততা প্রচণ্ড। আর আমার জীবনটা খুব ছকে বাঁধা। আমি সবটা সময়টাকে আমি ধরে রাখি, সময়ের ভিতরে সব কিছু করি। অনেকে দেখবা ডিপ্রেশন হয়ে কিন্তু যে শুয়েই থাকে, উঠে না। হ্যাঁ, এরকম কিন্তু আমার বন্ধুরা আছে যাদের বুঝাই, বলি যে তোরা এরকম করিস না, আয় একসাথে আয় বসে। কিন্তু আমি যেটা বলি যে আমি কিন্তু যেটা করি, আমি কিন্তু অনেক ভোরবেলায় উঠি, অনেক ভোরে। আমি ঘুমাই খুব তাড়াতাড়ি। আমার বদনাম আছে যে আমি 9:30টায় ঘুমাই যাই, এরকম সময় আছে। কিন্তু আমি উঠি খুব ভোরে। আমি খুব ভোরে উঠি, ধরো 4:30।
4:30টায় উঠে আমি যেটা আমি সবসময় করি, তাহাজ্জুদ পড়ি, তারপরে ফজরের নামাজটা পড়ি। ধর্মকে ভালোবাসি, আমি সেইভাবেই করি, আমি কোনো গোঁড়ামি নাই আমার মধ্যে। তারপরে ওইটা করি, তারপরে মেডিটেশন করি, যেটা আমি প্রায় 17 বছর করছি মেডিটেশন, এবং ক্লাসও করি নিয়মিত, এখনও করছি। ছোটোর থেকেই তো আমি সঙ্গীত নিয়েই আছি, গান নিয়েই আছি, গান থেকেই বড় হয়েছি। তারপরে আমি ছায়ানটে ঢুকলাম, ছায়ানটে এখন পর্যন্ত আমি আছি, আমি 55 বছর হয়ে গেছে আমি ছায়ানটে আছি। আমার সবচেয়ে বড় ভালো লাগে যে এই প্রজন্মে যারা সবচেয়ে বেশি মানে নজরুল সঙ্গীতে নাম করেছে সব আমার ছাত্রছাত্রী। এটা তো আমার বিরাট পাওয়া, বুঝছো? তো আমার একটা বিরাট অংশ কিন্তু ছায়ানটকেই ঘিরে, বুঝছো? আমি ছায়ানটেই বড় হয়েছি, ছায়ানট থেকেই সব কিছু। এই শাহিন যেরকম, আমিও সেরকম, আমরা আছি, আমাদের ছাত্রছাত্রী নিয়ে আছি। আমি কখনো মনে করি না ওদের সঙ্গে আমাদের বয়সের পার্থক্য, আমরা বন্ধুর মতো ব্যবহার করি। এটাও কিন্তু আমাদের ওই যৌথ পরিবার যেটা আমরা হারিয়েছি, সেটা কিন্তু এক ধরনের একটা ফর্মে ফিরে পাওয়া কিন্তু এটা। মাহবুবা ফারুক, আপনার কাছে আসছি। আপনি তো 26 বছর কর্মজীবনে ছিলেন, ব্রেক দিয়েছেন, আবার আপনি কর্মজীবনে ফিরে গেছেন, এটা কি কারণ? নিঃসঙ্গতা থেকে? আসলে কাজের মধ্যে থাকতে চাই, সেজন্যেই। কারণ নিঃসঙ্গতা তো একটা দুঃসহ অবস্থা, সেটা বার্ধক্যই হোক আর যে কোনো সময়ই হোক, যে কোনো মানুষের হোক, নিঃসঙ্গতাটাকে আমাদের জয় করতে হবে। তো আমি যখন কিছুদিন বসে থাকলাম, একবার মনে হচ্ছিল যে অবসর নিয়েছি, ভালোই তো আছি, ঘুরে ফিরে খাবো স্বাধীনভাবে। কিন্তু কিছুদিন যাওয়ার পর চিন্তা করলাম না, কাজের মধ্যে থাকাই বোধহয় ভালো। কিন্তু এগুলো করছে কেন? নিজেকে ভালো রাখার জন্য। তো সেই ভালো রাখার জন্যই আমাদের কাজ করতে হবে। তো এই জন্যই কাজে ফিরে গিয়েছি। আমার ভালো লাগছে, এটা তো আমার পরিচিত জগৎ, যে ছাত্রের সঙ্গে থাকা। আর এছাড়া আমি তো লেখালেখির সঙ্গেও আছি। আপনি বলছিলেন যে আপনার মেয়েরা বাইরে থাকে। আমার একটাই বাচ্চা, সে থাকে বাইরে। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই তো আসলে এই বয়সে এসে কখনো কখনো একাকিত্ব বোধ করি, কিন্তু একাকিত্বটাকে জয় করতে হবে। সেজন্য আসলে নিজস্ব একটা কাজ থাকা উচিত। তো সেই জন্যই ভাবলাম যে আমার কাজের মধ্যে আমি নিজেকে ব্যস্ত রাখবো। কত আর আপনাকে কোনো আত্মীয় স্বজন সময় দিবে? এখন যে যুগ, এই যুগটাই আমাদের মেনে নিতে হবে, এই ব্যস্ততা মেনে নিতে হবে। আমাদের কারো কাছে অভিমান করেও লাভ নাই। তো মেনে নিতে হলে আমার ব্যস্ত থাকতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। যখন আমি মনে করব যে আমি কোনো কাজের যোগ্য না, তখন কিন্তু আমি আমার নিজেকে আস্তে আস্তে দুর্বল করে দিচ্ছি। নিঃসঙ্গতা কিন্তু তখন বার্ধক্যকে আরও ডেকে নিয়ে আসবে, অসুস্থতাকে ডেকে নিয়ে আসবে। তো সেগুলো থেকে দূরে থাকতে হলে ব্যস্ত থাকতে হবে, কাজের মধ্যে থাকতে হবে। এটা চিন্তা করেই আসলে কাজে আবার গিয়েছি। গোলাম রাব্বি, আপনার কাছে আসছি। আপনি তো একটু প্রবীণ নিবাসে আছেন, কেমন আছেন ওখানে? কেমন লাগছে আপনার কাছে? কেমন সেবা পাচ্ছেন? আমার কেউ নাই, সবাই আছে, কেউ নাই। এই কেউটা হলো আমার অর্ধাঙ্গিনী। আচ্ছা, সেই যখন নাই, আমি কি করব এখন? আমাকে বকারও কেউ নাই, আমার ভালোবাসারও কেউ নাই। তারপর আমি খুঁজে বের করলাম যে কোথায় গেলে আমি স্বাধীন চেতা, কারো উপর নির্ভরশীল হতে বাজি না। যেমন বাবা মায়ের ওই সংসারও আমি থাকিনি, তারপরে এই নিবাস আমি পেয়ে গেলাম। নিবাসটা এইরকম। আমি জয়দেবপুরেও গেছিলাম বৃদ্ধাশ্রমে, আচ্ছা, তারপরে ওই মিরপুরে একটা আছে সেটাতেও গেছিলাম, শ্যামলীতে রয়েছে সেটাতেও গেছিলাম। কিন্তু এটা একটা ভালো লেগেছে এই জন্য যে সরকার কর্তৃক অনুদানপ্রাপ্ত, কমিটি কর্তৃক পরিচালিত, পাবলিকের দ্বারাই পরিচালিত। এটা আমাকে ভালো লাগলো। যেই রুমে থাকবো সেই রুম ভাড়া দিতে হতো, খাবার খরচ দিতে হতো, তারপরে আর কোনো অব্লিগেশন আমার নাই। আমি কোথায় যাচ্ছি, কিভাবে থাকছি, ঘুমাচ্ছি নাকি বাইরে যাচ্ছি, এটা কোনো অব্লিগেশন নাই। ফলে এই জায়গাটা আমাকে খুবই ভালো লাগলো। থাকতে থাকতে আবার মনে হলো যে না, এখান তো কিছু করতে পারতেছি না, আমাকে কি করতে হয়? তখন আমি বন্ধু বান্ধবের সাথে কথা বলতে শুরু করলাম যে আসলে এখান তো আমি তো বেড়াচ্ছি, ট্যুরে যাওয়া, এটা শুধু নিজের জন্যই তো হচ্ছে, দেখে বেড়াচ্ছি, করতেছি। তখন আমি শুরু করলাম কিছু লেখালেখি। তো এইভাবে আমি নিঃসঙ্গতা বোধ করিনি। আরেকটা বিষয় জানতে চাইছি যে একসময় তো আপনি পরিবারটাকে খুব অভিভাবকের মতো কন্ট্রোল করেছেন, হ্যাঁ, এখন তো আপনি পরিবার থেকে আপনি দূরে থাকছেন। তো এই শেষ বয়সে আপনার উপলব্ধিটা কি? না, এটা এই জন্য নয় যে যখনই আমি বাচ্চাদেরকে মানুষ করতে পেরেছি এবং তাদেরকে এক একজনাকে এক একটা পথে তুলে দিতে পেরেছি,
তখনই যখন দেখেছি আমার বাতি নিভে গেছে একটা, তখন আমার যে সম্পদ ছিল, অ্যাসেটগুলো ছিল, তাদের নামে ডিস্ট্রিবিউট করে দিছি। আমার কাছে যেটা আছে সেটা খুবই সামান্য। আমার পেনশনটাই আছে, আমার বাগান আছে, আমার পুকুর আছে, আমার ক্ষেত আছে। সেই হিসাবে তাদের চাওয়া পাওয়া আমি পূরণ করতে পেরেছি বলে আমি সার্থক মনে করি। আচ্ছা স্যার, আসলে যে আমরা সবার কথা শুনলাম, এই বয়সে মানসিক স্বাস্থ্যটা আমরা কিভাবে ভালো রাখবো? খুব ভালো লাগলো আমার এই অনুষ্ঠানে এসে। প্রথম কথা আমি বলি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি উক্তি দিয়ে, বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। তো বার্ধক্য এক জিনিস, নিঃসঙ্গতা আরেক জিনিস। বহু বৃদ্ধ আছে যারা বার্ধক্যে নিঃসঙ্গ নয়, আবার বহু তরুণ আছে যারা তাদের তারুণ্যময় জীবনও নিঃসঙ্গ। সুতরাং নিঃসঙ্গতা শুধু বার্ধক্যের যে সহচর তা কিন্তু নয়, নিঃসঙ্গতা যে কোনো মানুষের জীবনে আসতে পারে। তো আপনাদের এই যে জয়ন্তদার কথা শুনলাম, সায়েন্স আমাদের কথা শুনলাম, রাব্বানী সাহেব এবং মাহবুবার কথা শুনলাম, ওদের কথার মধ্যে অনেক সমাধান আছে। আমরা যতগুলি প্রত্যেকটা কথা, সর্বশেষ কথা যেটা আমাদের জয়ন্তদা বলছিলেন, আমি ওইটা দিয়ে শুরু করতে চাইছিলাম। উনি বলে দিয়েছেন জেনারেশন গ্যাপ। আমরা মনে করি আমরা সিনিয়র সিটিজেন হয়ে গেছি, তরুণদের সাথে গ্যাপ তৈরি হয়ে যায়। তরুণদেরকে আমরা বুঝতে পারি নাই, তাদের মেধা, তাদের প্রজ্ঞা, তাদের সাথে মিশি নাই, তাদের সাথে কমিউনিকেশন করি নাই, বুঝি নাই। যে কমিউনিকেশন গ্যাপ, এটি যে কোনো উপায়ে এটাকে মীমাংসা করতে হবে। তো সেখানে তরুণদের সাথে যে যোগাযোগ, যেমন জয়ন্তদা বলছেন উনি তরুণদের মাঝে চলে যান, ছাত্রদের মাঝে চলে যান, এটা একটা চিকিৎসা। এই বয়সে তারুণ্যময় থাকার, তরুণদের মধ্যে থাকলে ওদের দৃষ্টি, ওদের কথা বলা, ওদের দেহভঙ্গিমা আমার ব্রেন সেলকে স্টিমুলেট করবে, উদ্দীপ্ত করবে, আলোড়িত করবে, আমার আবেগকে স্পর্শ করবে, আমার চিন্তার জগতের মধ্যে ওদের কথা ভাবতে শেখাবে। তখন আমি ওদের লেভেলে নেমে আসব। বাবা মা যদিও এমটি নেস্ট একটা সিনড্রোম বলি আমরা, মানে শূন্য হয়ে যায়, কেউ থাকেন না। ওনারটা হয়তো ওয়াইফ মারা গেছেন, মেয়েরা চলে গেছে, উনি শূন্য ভাবছেন, প্রবীণের পাশে আছেন, প্রকৃতির পাশে আছেন, ওখানে থেকেই উনি সুখী আছেন। ওখানে একটা কিন্তু পরিবার হয়ে গেছে, ওইখানে কিন্তু একটা বড় পরিবার হয়ে গেছে। ওদের সাথে আপনি ইমোশনাল লেনদেন করছেন, আপনি খেলাধুলা করছেন, আপনি আড্ডা দিচ্ছেন, অতীত স্মৃতি রোমন্থন করছেন, নিজের যে যোগ্যতা আছে, পটেনশিয়ালিটি আছে সেটা দেখাচ্ছেন। সুতরাং আপনি অ্যাক্টিভ থাকছেন, আপনার মনটা ভালো থাকছে, আপনি তারুণ্যময় আছেন, আপনার চেহারার মধ্যে যে গ্লো আছে সেটা হচ্ছে, এটা বোঝা যায় যে আপনার মধ্যে স্ট্রেস নাই, আপনাকে কাবু করতে পারে নাই সবাই। আমি এক্সাম্পল দিচ্ছি, বৃদ্ধ বয়সে গ্লো থাকে, তার মানে তারা চাপ মুক্ত থাকে, অথবা চাপকে তারা ফেস করতে পারে, চাপকে সায়েন্টিফিকভাবে মোকাবেলা করতে পারে। আর যদি আমি এমটি নেস সিনড্রোম হয়ে যায়, যে তখন আমার একা একা ঘরে থাকি, সকালে যদি ঘুম ভেঙে যায়, অনেকের বার্ধক্যে এটা হয়, খুব কমন, খুব ভোর রাতে ঘুম ভেঙে গেছে, খুব মন খারাপ হচ্ছে, আবার আমি ছটফট করছি বিছানায়, এই পাশ ও পাশ করছি, এইটা কিন্তু খুব খারাপ। উঠে যাব, আমি ঘুম ভেঙে গেছে, চোখে আর ঘুম নেই, উঠে যাব, হাত মুখ ধোবো, আমি একটু পানি খাবো, একটু যদি যার নামাজ পড়ার দরকার নামাজ পড়বো, অথবা বই পড়বো, আমি একটা কাজ করব, করতে করতে দেখবো যে আমার আবার ঘুমটা আসছে, তখন আমি ঘুমিয়ে যাব। ওই ছটফটানি কিন্তু একটা ডেঞ্জারাস মানে স্ট্রেস। আমাদের গবেষণায় দেখা গেছে রাতের বেলায় যতই স্ট্রোক হয়, ব্রেন অ্যাটাক যেটা হয়, সেটা ওই ভোর রাতের দিকেই হয়, অথবা আপনার হার্ট অ্যাটাক যেটা হয়, আমরা এমআই বলি, মায়োকার্ডিয়াল ইসকিমিয়া, সেটাকে আপনারা হার্ট অ্যাটাক বলেন, সেটাও কিন্তু ভোর রাতের দিকে বা এই মধ্যরাতে হয়। এই জন্য যখন আপনি একাকী থাকবেন, ঘরে কেউ নাই, ঘুম ভেঙে গেছে, চোখ থেকে ঘুম ছুটে গেছে, কত কথা মনে পড়ছে, চাপ দিচ্ছে, আপনি উঠে যান, অ্যাটলিস্ট পানি খান, বাথরুম করেন, আবার এসে শোন, অথবা একটা কিছু করেন। এইটা কিন্তু চিকিৎসা তারুণ্যময় থাকার জন্য। তাহলে আমার ব্লাড সার্কুলেশন ঠিক রাখতে হবে, আমার হাঁটা চলা ঠিক রাখতে হবে, এবং আমার যে বুদ্ধিভিত্তিক যে কগনিটিভ পাওয়ার আমরা বলি, বুদ্ধিভিত্তিক যে অনুষঙ্গগুলি আছে, এগুলো রিঅ্যাক্টিভেট করে রাখতে হবে। তো এরকম আপনার কাছে আসতে চাইছে, সেটা হচ্ছে যে হয় না যে এই প্রবীণ বয়সে কিন্তু আমরা সবাই নিঃসঙ্গ, তো এই নিঃসঙ্গতা থেকে বা বার্ধক্য থেকে আসার উত্তরণের উপায় কি, আপনি যদি খুব ছোট্ট করে বলেন? আপনি তো বলেন আপনি লেখালেখি করেন, সবাই তো লেখালেখির মেধা সবার নাই, তাদের জন্য আপনার কি? এর কারণটা বোঝা এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে এর কারণগুলোকে অতিক্রম করা। আচ্ছা, এই কারণগুলো অতিক্রম করা, এটা যদি সচেতনভাবে আমরা অতিক্রম করতে পারি যুক্তি দিয়ে, আমি যেটা বলছিলাম যে আমাদের সঙ্গে পরবর্তী জেনারেশনের মূল্যবোধের একটা ফারাক থাকবেই, এটা নেচার।
এবং আমরা যে যৌথ পরিবারে বড় হয়েছি, আমাদের সময় সামাজিক পরিবেশ ছিল একরকম, এখন সেই বন্ধনটা নেই, এখন আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এইটা সত্যটা জানতে হবে, জেনে আমি তো আমার ছেলে, আমার পৌত্র, এদের সঙ্গে আমি বন্ধুর মতো আমি জানতে চেষ্টা করি ওরা কি চাইছে, ওরা কি চাইছে এটা আমি জানার চেষ্টা করি। আমার ছেলেকে যেভাবে দেখি, আমার দুটো পৌত্র আছে, দুটো পৌত্র কিন্তু ওরা আমার অনেক কাছের, কারণ আমি ওদের সঙ্গে বন্ধুর মতন ব্যবহার করি, আমি বোঝার চেষ্টা করি ওরা কি চাইছে, আমি ওদের মতো করে চলি। এখন ওরা আমার উপরে খবরদারি করে, আমি মেনে নিচ্ছি যে ঠিক আছে তোরা যেটা বলিস আমি সেটা করছি। এখানে আপনার সাথে আমি একটু মিলাই বলছি। আমরা বলি যে আমরা যখন সন্তানের সাথে ইন্টারাকশন করব, ছোট হোক, নাতি হোক, পুতি হোক, যার সাথে, আমি 70 বছর, 80 বছর, 60 বছরের, আমরা তার বয়সে নেমে আসতে হবে, তার লেভেলে আসতে হবে। আন্ডারস্ট্যান্ডিং, সে কি বুঝে আমি সেই বুঝটাকে বুঝবো। আমার বোধ, আমার অভিজ্ঞতা আমি তার মধ্যে চাপিয়ে দিব না, বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াই আমরা হেরে যাব। সুতরাং আমরা তাকে বুঝবো, বুঝে তার ভিতরে তার চাহিদা অনুযায়ী তার তথ্যগুলি তাকে দিব। একটা সেতু বন্ধন তৈরি করতে হবে। আজকাল আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে বৃদ্ধ বয়সে দেখা যায় যে ছেলেমেয়েরা বাইরে থাকছে, হয় না যে বাবা মাকে বাসায় টেক কেয়ার করার জন্য তেমন কেউ নেই, তো তারা তখন তাকে বৃদ্ধাশ্রম বা প্রবীণ নিবাসে দিতে বাধ্য হচ্ছে। এটা আপনি কি বলবেন, এটা কেমন উপলব্ধি আপনার? আসলে এটার একেবারে এগেইনস্টে। আমরা বাবা মা সবাই একসাথে বড় হয়েছে, একসাথে থাকছি, একসাথে মা বাবাকে সবসময় মা বাবা আমাদের উপদেশ দিচ্ছে, আমরা থাকছি একসাথে, আমরা সবাই বলবো সেই সময়কার সবাই, কিন্তু আমি এটার একেবারেই এগেনস্টে। আমি চাই না যে আমরা একেবারে বিরাট একদম মডার্ন হয়ে গেলাম, বাইরে যেরকম যারা করছে, হ্যাঁ তারা পট করে দিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে। কেন মা বাবা তোমাদের বড় করলো, বৃদ্ধাশ্রমে দিয়ে দিব? সারা জীবনের একটা সঞ্চয় করলেন, শেষ বয়সে আপনি সেটা সন্তানদের দিয়ে দিলেন। আসলে কি শেষ বয়সে সব সঞ্চয়কে সন্তানদের দিয়ে দেওয়া উচিত, নাকি কিছুটা সঞ্চয় নিজের জন্য রাখা উচিত? আমার মনে হয় সুষম বন্টনের মাধ্যমে এই মানসিকতা বাবার থাকতে হবে। এই জন্য থাকতে হবে যে, উদাহরণ দিচ্ছে, আমার মেয়ে আছে, আমাকে আগেই ভাবতে হবে যে আল্লাহ কেন আমাকে মেয়ে দিছে, সন্তান কেন দেয়নি। তা আমার থেকে যেই সম্পত্তি, আমাদের প্রপার্টি, ল্যান্ড প্রপার্টির কথাই বেশি বলি, এটার উপরে কিন্তু ভাগিদার হলো আমার ভাস্তা বা ছোট ভাই বা এরা, যদি জীবিত না থাকে তাহলে ভাস্তা ভাস্তিরা। তা আমি ওইটা বঞ্চিত করার জন্য আগে যদি আমার মেয়েদের কাছে লেখালেখি করি, তাহলে তো এটা খবরদারি করা হলো। এই বোধটা যদি আমার ভিতরে থাকে তাহলে সেটা অসঙ্গতি হবে না। আপনি কি বলবেন এই জিনিসটা? না, আমি এটা মানতে পারলাম না। এটা উনি বলেছেন রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে, ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ওনার। আমি মনে করি যে ছেলে আর মেয়ের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। আমি সেটা বলছি না, ব্যাপারটা তাই, ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য দেখছি না। উনি যেমন বলছেন ওনার ছেলে নেই, মেয়ে আছে, সুতরাং মেয়েরাই পাবে। আমার তো মেয়ে নেই, আমার যদি দুটি মেয়ে থাকতো, আমার আর কাউকে দরকার প্রয়োজন ছিল না। আমি দুটি মেয়ে এবং ছেলের মধ্যে, সন্তানের মধ্যে পার্থক্য করি না আমি। এটা হচ্ছে মূল বিষয়। বৃদ্ধ বয়সে সঞ্চয়টা সবকে ছেলে মেয়েকে বন্টন করে দেওয়া উচিত, নিজের জন্য কিছু গচ্ছিত রাখা উচিত? এটা হচ্ছে একটা কথা। আজকের পার্সপেক্টিভে, আজকের প্রেক্ষিতে একটা বিষয় আছে। যেহেতু আমরা বাস্তব কারণে আমরা একসঙ্গে থাকতে পারছি না, সেই জন্যে যে ছেলেদের কর্মক্ষেত্র বা মেয়েদের কর্মক্ষেত্র আলাদা জায়গায় থাকে, থাক তারা। আমার অন্তত মিনিমাম আমার যেটুকু প্রয়োজন সেইটুকু আমার কাছে রেখে বাকিটুকু আমি তাদের দিয়ে দেবো সব। আচ্ছা, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কমপক্ষে যেটুকু আমার প্রয়োজন জীবন ধারণের জন্য সেটুকু রাখবো, কিন্তু সেটাও আমি জীবদ্দশায় উইল করে যাব, তাদের মধ্যে আমার মৃত্যুর পর তাদের মধ্যে সমভাবে বন্টিত হবে। এটা আমার কথা। স্যার, আপনি সবশেষ কি বলবেন? স্যার, সবশেষ এখানে সম্পত্তি বন্টন নিয়ে কিছু ধর্মীয় নীতিমালা আছে। যদি মেয়ে সন্তান থাকে আর যদি বাবা মা চলে যায়, তখন মেয়েরা সম্পত্তি থেকে নানাভাবে বোধহয় একটু অন্যদিকে, উনি যেরকম বললো ভাতিজারা পাবে, চলে যায়। এই জন্য অনেকে বেঁচে থাকা অবস্থায় হেবা করে দেয়, হ্যাঁ, যে মেয়েদেরকে দিয়ে দিল।
হ্যাঁ, এটা একটা চল আছে, তাই না দাদা ভাইজান? হ্যাঁ, আইন ওটা করে নিবে হ্যাঁ, ভবিষ্যৎ। ওটা তো একটা আইন আছে। যদি ভাইস্তার হকটা যদি আমি বাবা হিসাবে যদি করে না যায়, তাহলে আইনত ওই ভাইস্তা এটা হ্যাঁ, দাবি এই জন্য করবে বাবা মারা এবং আগেই করে দেয়, নিবে। যদি মেয়ে এই সন্তান ভয়টার থাকে। থেকেও আর একটা যদি ছেলে নিঃসঙ্গতা সন্তান কাজ থাকে, করে। আমরা মনে করি আমাদের যে আয় থাকে সেটা তারা নমিনি থাকবে। আপনার ব্যাংকে 1 কোটি টাকা আছে, নমিনি আপনার সন্তান, 2 সন্তান থাকলে 2কে 50% করে ভাগ করে রাখবেন। হ্যাঁ, সুতরাং এইভাবে নমিনি আমরা সন্তানকে করে দিতে পারি। কিন্তু যখন আপনার হাতে পুঁজিটা থাকে, তখন আত্মবিশ্বাস থাকে। এই আত্মবিশ্বাস কিন্তু মানসিক স্বাস্থ্যকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ অনুষদ। আপনার হাতে কিছুই নাই, আপনাকে অনেক সময় কেউ আসবে না, আপনার কাছে আপনাকে তখন কেউ আর্থিক সহযোগিতা আসবে না। আপনি নিজেকেই একটা সাপোর্ট তৈরি করলেন, পিলার তৈরি করলেন, ভিত্তি তৈরি করলেন, যে ভিত্তিটা আপনার মনের স্বাস্থ্যকে আর উজ্জ্বল করবে। হ্যাঁ, আত্মীয় স্বজনের একটা ভূমিকা আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের আমাদের ভিতরে একটা ইনার সেলফ থাকে। আমার ভিতরে আরেকটা আমি আছি, সে আমিটাকে আমি চিনি কিনা, সে আমার যোগ্যতাটাকে আমি চিনি কিনা, সে আমার পটেনশিয়ালিটিকে আমি চিনি কিনা, আবেগটাকে চিনি কিনা, আমার বুদ্ধিভিত্তিক অনুষঙ্গগুলিকে চিনি কিনা, এই চিনতে হবে আগে, যেটা সক্রেটিস বলেছেন। আবার আমাদের নবীজিও বলেছেন যে সে বুদ্ধিমান যে নিজেকে সমালোচনা করতে পারে, নিজের দোষটা ধরতে পারে। তাহলে আমি কি দেখব যে আত্মীয় স্বজনের সাথে আমার কমিউনিকেশনটা ভালো থাকবে। এখন আমি আগে আত্মীয় স্বজন থেকে দূরে সরে গিয়েছিলাম, আমাদেরকে বলছে যে রক্ত সম্পর্ক কখনো বিচ্ছিন্ন করা যাবে না, এটা পাপ। সুতরাং আমি আগে করেছি, আমি হনু হয়ে গেছি, খবর রাখি নাই দরিদ্রদের, এখন বার্ধক্য হয়েছি, তাদেরকে চাইবো, সেটা তো চট করে তারা আসবে না, আন্তরিকভাবে আসবে না, আসলে টাকা পয়সার জন্য আসবে। সুতরাং আমি মানব হিসেবে আমার পরিচর্যা থাকবে, আমার রক্তের সম্পর্কগুলিকে আমি পরিচর্যা করব। রক্তের সম্পর্কে যারা আছে তাদের সাথে সবসময় একটা যোগাযোগ রাখবো, যতটুকু পারি তাদের পাশে থাকবো। সুতরাং অবশ্যই আমরা আত্মীয় স্বজনকে দেখভাল করব, তাদের খোঁজ খবর রাখবো, তাদের সামাজিক অনুষ্ঠানগুলোতে যাব, তাদের মেয়ে ছেলের বিয়েতে যাব, তাদের অসুস্থ হলে তাদের পাশে দাঁড়াবো। এগুলি যদি করি আমি নিজেও খুশি থাকব। ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আমাদের নিঃসঙ্গতার কাটিয়ে উঠবে স্যার। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের মন ও মানুষ অনুষ্ঠানে আপনারা এসেছেন। আমরা জানি না দর্শক আপনারা কতটুকু উপকৃত হয়েছেন। আমরা চেষ্টা করেছি আপনাদের সবাইকে একটু হলেও কিছুটা মানসিক প্রশান্তি দেওয়ার। বয়স হলে মানুষ এমনিতে শারীরিক এবং মানসিক দিক থেকে অশক্ত হয়ে পড়েন। মানসিক কিছু জটিলতা থেকে দৈহিক স্বাস্থ্যও খারাপ হয়। কোনো প্রবীণের মধ্যে মানসিক সমস্যার কোনো লক্ষণ দেখা দিলে গুরুত্বের সঙ্গে সেগুলো নিতে হবে। বয়স্ক মানুষ এমনই করবে বলে হালকাভাবে নেওয়া যাবে না। বাড়ির প্রবীণ সদস্যকে গুণগত সময় দিন, তার সঙ্গে কথা বলুন, তার সুবিধা অসুবিধাগুলো জানুন, তাদের প্রতি বিরক্ত হবেন না। প্রবীণ দম্পতিকে এক বাড়িতে একসঙ্গে রাখতে হবে। পরিবারের ছোটোখাটো হালকা কাজের দায়িত্ব তাদের দিতে হবে, যাতে তারা কখনোই নিজেকে অকেজো মনে না করেন। ঘরের পাশে থেকেও অনেক সন্তানই বাবা মার সঙ্গে সম্পর্ক রাখেন না। এসব ভেবে কোনো বয়স্ক মানুষ যদি সর্বদা চিন্তা করতে থাকেন, তবে তিনি অবশ্যই একাকিত্বে পড়বেন। প্রত্যেক বৃদ্ধ বৃদ্ধারই তাই নিজস্ব জগৎ তৈরি করে নেওয়া উচিত। সে জগতে তিনি নিজেকে অনেক বেশি ভালোবাসতে পারবেন, অতীতের সুখ স্মৃতিতে ফিরে যেতে পারবেন। সুপ্রিয় দর্শক, শেষ হলো আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন, চোখ রাখবেন এটিএন বাংলার পর্দায়।